This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টায় হাজির আপনার কথা বলতে ঠোঁট কাটা। আজ তো বিশেষ দিন, মকর সংক্রান্তি। সকলকে শুভেচ্ছা। মহা স্নান যোগের দিন, পিঠে পুলির দিন, জমিয়ে পড়েছে ঠান্ডাও। ধর্মকর্ম জমিয়ে করছেন পুণ্যার্থীরা। রাজনীতিকরাও পুণ্যার্থীর ভূমিকায় সকাল থেকে। কয়েকটা ছবি দেখাই আপনাদের। দেখুন, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এই কনকনে ঠান্ডায় ডুবকি দিতে গিয়েছেন। আজ মকর সংক্রান্তি। তারপর অন্যান্যদেরও দেখাবো। সুকান্ত মজুমদার তিনি পুজো দিচ্ছেন। মন্দির সাফাই অভিযানে বিজেপির সব নেতারা, বড় মেজো সেজো সব, তারাও মন্দির সাফাই করছেন। কেউ আবার মেলায় প্রকট হয়ে উঠেছেন। অন্য সময় নাই দেখা যাক। ধর্মকে কেন্দ্র করে কেঁদুলির মেলায় প্রকট, এই যে দেখতে পাচ্ছেন যাকে, দেখলেন তো। আচ্ছা, আপনি জানেন বিজেপির বড় মেজো সেজো সব নেতারা মন্দির সাফাই অভিযানে গতকাল থেকেই নেমেছেন প্রধানমন্ত্রীর ঘোষণা মতো। কিন্তু কে কত ভালো পরিষ্কার করতে পারলেন এবং তা সোশ্যাল মাধ্যমে প্রচার করতে পারলেন, দিল্লি থেকে ফোন করে সরাসরি খোঁজ খবর নেওয়া হচ্ছে। মানে সাফাই টাস্ক ঠিকঠাক পালিত হচ্ছে কিনা মনিটরিং চলছে। ধর্মীয় টাস্ক, তার মনিটরিং, সঙ্গে রামের আবেগ, 22 মেগা ওপেনিং। কাউন্টার করতে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেসও, যাদের বিরুদ্ধে বিজেপি এক কথায় বলে তোষণের রাজনীতি করে। সেই তৃণমূল নেতারাও প্রকট হচ্ছেন, কখনো ফেস্টুনে, কখনো সাগরের জলে। তাই ঠান্ডাতেও বাতাসে বহিছে ধর্মের গন্ধ। এদিকে সংক্রান্তির সন্ধে হঠাৎ দেখা গেল এসএসকেএমে মুখ্যমন্ত্রীকে। কেন? প্রশ্নের উত্তর নিজেই দিলেন আধ ঘন্টা পরে এসএসকেএম থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী। শুনুন। শিল্পীকে দেখতে গিয়েছিলেন নিজেই বললেন, কিন্তু বেরোতে বেরোতেও ওই এসএসকেএমের চত্বরে অপেক্ষারত রোগীর আত্মীয়দের দেখে থমকে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। কথা বললেন ওদের সঙ্গে। ওরা কি চান জানতে চাইলেন। অদ্ভুত এক আবদার এলো সেই জনতার মাঝখান থেকে। মুখ্যমন্ত্রী সে কথা রাখবেনও বলেছেন। শুনুন। দিদি বলছে, দিদি সব জায়গায় সেন্ট্রাল ওয়াইজ যে কিছু অ্যানাউন্স করা সেটা করতে হবে। ম্যাডামকে একটাই রিকোয়েস্ট করলাম, ওয়ার্ডে ওয়ার্ডে যদি ছোটো ছোটো একটু বক্সের ব্যবস্থা করা যায়, বেশ একটু হালকা করে রবীন্দ্রসঙ্গীত চললো, তাতে কি ওদের মানসিক দিক থেকে একটু অনেকটা তারাও একটু স্যাটিসফ্যাকশন পেলো। গান হচ্ছে সর্বরোগের মহ উৎসব, আমি অন্তত সেইটা মনে করি। আর রবীন্দ্রসঙ্গীতের ওপরে তো কিছু হয় না। বাহ, কি আশ্চর্য আবদার। মুখ্যমন্ত্রীও সঙ্গীত প্রেমী। চত্বরে, মানে হাসপাতাল চত্বরে অপেক্ষা করে বসে বসে বোর না হয়ে একটু গান টান শুনলে রোগীর পরিজনদেরও তো মন ভালো লাগে। হাসপাতাল চত্বরে গান শোনানোর ব্যবস্থার আশ্বাসও দিলেন মুখ্যমন্ত্রী। একেবারে অরাজনৈতিক ছবি। আপনি পিঠে পুলি খেতে খেতে বরং রাজনৈতিক সংক্রান্তি উপভোগ করুন ঠোঁট কাটার সঙ্গে। কেন বলছি? হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে। বাংলার রাজনীতি বলে কথা, অনেকটা ধর্মেও আছে, জিরাফেও আছে গোছের। আর আজ মকর সংক্রান্তির তিথিতে রাজনীতি হবে না। একে শীতের হাওয়ায় লাগলো নাচন, তার উপর আবার গঙ্গা সাগরের পুণ্য স্নান। ঘড়ির কাঁটা রাত 12টা 13 মিনিট ছুঁতেই ঢল নামলো সাগর তটে। তবে জোয়ারের কারণে শাহী স্নান শুরু হলো কিছুটা পরে। গঙ্গাসাগর মেলার 6টা স্নানঘাট একেবারে কানায় কানায় পূর্ণ। তারপর আর কি চলল ডুব 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 সাগরে।
ডুব দিল রাজনীতিও। দেখুন কি করে। গঙ্গাসাগরে ডুব দিতে রাজ্যের 3 মন্ত্রী, শোভনদেব চট্টোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, পুলক রায়, 3 মন্ত্রী গঙ্গাসাগরে। আর ওদিকে খেজুরির দক্ষিণ কলাগাছিয়া ভীমেশ্বরী পাতা স্নানের মেলায় শুভেন্দু অধিকারী। রাজনীতির বাইনারি বলে কথা, হয় তুমি এধারে নয় তুমি ওধারে। আর তাই হলো, গঙ্গাসাগরের উল্টো দিকেই তো খেজুরির স্নানের মেলা, 500 বছরের ঐতিহ্য। আর কি পুণ্য স্নানে ভাসল রাজনীতি। গঙ্গা মাই কি, গঙ্গা মাই কি, গঙ্গা মাই কি। রথদেখা কলা বেচা দুটোই হয়, দায়িত্ব পালনও হয়, আবার মহাস্নানও হয়। গো মাতা কি, গো মাতা কি, গো মাতা কি। বয়সটা কম হলো না, গঙ্গায় স্নান করা একটা আলাদা অনুভূতি চিরকালই ছিল। আর আমার পাড়া দিয়ে গঙ্গা গেছে, আমি গঙ্গার মানুষ, আমরা ওইভাবে গঙ্গায় স্নান করতে একটা ভালো অনুভূতি হয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর একটা কথা বলি, আমি 3টে কুম্ভ করেছি, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ভারতবর্ষে কোনো মেলায় হয় না। জোরসে বলো, আরো জোরে, সবাই মিলে। রাজনীতি করতে গেলে ফিট থাকতে হয়, তাই না? দেখুন, আপনি চান বা না চান, অস্বীকার করার কোনো উপায় নেই, এই শীতের এই জানুয়ারিতে রাজনীতির হট টপিক ধর্ম। সামনেই তো রাম মন্দিরের উদ্বোধন, আর তার আগে ধর্মের জোয়ারেই ভাসছে রাজনীতি। আপনাদের পরিতাপের সঙ্গে বিরোধী দল নেতা বলছে পৌষ সংক্রান্তির ছুটি নাই। পৌষ সংক্রান্তির রাজ্যে ছুটি হয় না। এই রাজ্যে সরস্বতী পুজোর একদিন ছুটি পাওয়া যায়, পরের দিন ছুটি হয় না। এই রাজ্যে রামনবমীর ছুটি হয় না। আর শবে বরাত রবিবার হলেও তার পরের দিন ছুটি দেয় এই তোষণবাজ রাজ্যের সরকার। কি বুঝলেন? এবার তাহলে ছুটির ফাঁদে রাজনীতি। সামনে 22 জানুয়ারি রাম মন্দিরের মেগা ওপেনিং, আর সেই দিন ড্রাই ডে ঘোষণা করেছে উত্তরপ্রদেশ, অসম, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। আর সেই দিন সরকারি ছুটিও ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকার। এবার কি 22 জানুয়ারি ছুটি ঘোষণা করবে কেন্দ্র? 22শে জানুয়ারি কেন্দ্র ছুটি ঘোষণা করতে পারে এমন একটা প্রস্তুতি তারা নিচ্ছেন। আমরা নির্দিষ্টভাবে কোনো মন্তব্য এই মুহূর্তে করছি না, কিন্তু দেশের এমন অনেক মনীষী রয়েছেন যাদের জন্মদিন এখনো জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়নি। তৃণমূল হিন্দু বিরোধী রাজনৈতিক দল। পাকিস্তানে শবে বরাতের দিন অপশনাল হলিডে, আর পশ্চিমবঙ্গে শবে বরাতের পরের দিন ওই দিন রবিবার পড়ার জন্য ছুটি দিয়ে। সেখানে যেখানে ছুটি দেওয়ার দরকার, যেটা ছুটি প্রাপ্য, সেখানে ছুটি থাকে। সেটা হিন্দু ধর্ম হতে পারে, সেটা মুসলিম ধর্ম হতে পারে, সেটা খ্রিস্টান ধর্ম হতে পারে। আমাদের আপত্তি নেই, আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি। একদিন কেন 3 দিন ছুটি দিয়ে দেন, কিন্তু আপনি পৌষ সংক্রান্তিতে ছুটি দেন না, আপনি রামনবমীতে ছুটি দেন না, সরস্বতী পুজোর পরের দিন বাচ্চারা স্কুলে আসে, ফিস্ট হয়, আনন্দ হয়, একদিন ছুটি দেন, পরের দিন ছুটি দেন না। শুভেন্দু অধিকারী 20 সালের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত তো তৃণমূল কংগ্রেসের সাংসদ, মন্ত্রী, দলের সাংগঠনিক ক্ষমতায়। তো এখন হঠাৎ অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ। এই মানসিকতা এই রাজ্যের সরকারের। এরা গেরুয়া ধ্বজ দেখলে, এরা যেভাবে সাধুদের উপরে পুরুলিয়ার কাশীপুরে আক্রমণ হয়েছে, কোন রাজ্যে কোন জঙ্গলের রাজত্বে বসবাস করছে। রুটি কাপড়া ওর মাকান এই ইস্যু থেকে সরে গিয়ে জনবিচ্ছিন্ন বিজেপি শুধু ধর্মীয় সুরসুরি দিয়ে বিকৃত যে প্রচার করছেন, মানুষ এসব প্রচারে সাড়া দেবেন না। এই জিনিস বেশি দিন চলবে না। এই রাজ্য রাম রাজ্য হবে। রাম রাজ্য মানে
মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হলো রাম রাজ্য। বোঝো কাণ্ড, বাংলার রাজনীতির ময়দানে ঢুকে পড়লো এই ফাঁকে পাকিস্তানও। আর বিজেপি বলছে তৃণমূল হিন্দু বিরোধী দল, তৃণমূল বলছে সুরসুরি। আসলে এই রাজনীতির দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে বলুন তো, বোঝা যাচ্ছে না। শেষ তো এখানে নয়, বরং অনেক এগোবে এটুকু বোঝা যাচ্ছে। আগে আগে দেখিয়ে হোতা হে কেয়া। রাম মন্দির আজই উদ্বোধন হয়ে গেল রাম মন্দিরের, বিশ্বাস করুন আজ। তবে অযোধ্যায় নয়, মেদিনীপুর শহরে, এই বাংলায়। অযোধ্যার রাম মন্দিরের আগেই মেদিনীপুরে মন্দির উদ্বোধন, সবই ভোটেরও লাগিয়া। প্রশ্ন তো উঠবেই। মকর সংক্রান্তিতে মেদিনীপুর শহরে খুলে গেল রাম মন্দিরের দরজা। গান্ধীঘাটে, কাঁসাই নদীর পারে। আর কি, সকাল সকাল খোঁচাটা দিলেন মেদিনীপুরের সাংসদ। ভালো কথা, স্বাগত করছি, কিন্তু ওনাদের নেতা নেত্রীরা অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না। রামকে তারা কি ভয় পান না ঘৃণা করেন? রাম তো একা দিলীপদার না, রাম সবার। কিন্তু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন, এরকম ডাবল স্ট্যান্ডার্ড কেন? এখানে রাম মন্দির ঠিক আছে, অযোধ্যার রাম মন্দির ঠিক নাই। অমৃত প্রজেক্টের সময় ওই মন্দিরটাকে রাখা যায়নি ওই পার্টিকুলার জায়গায়, কারণ ওই প্রজেক্টের সময় অনেক কিছু ভেঙে দিতে হয়েছিল। তো ওরাই আবার ওটাকে রিকনস্ট্রাক্ট করে দিচ্ছে। ওই মন্দিরটা আগে থেকেই ছিল, হয়তো দিলীপদা অবগত নয়। সাংসদকে পাল্টা বিধায়কের। দেখুন, মন্দির নতুন করে সংস্কার হয়েছে। এবার বেনারস থেকে 10 জনের দল এসেছে কাঁসাই নদীতে সন্ধ্যা আরতি করার জন্য। প্রতি মাসের পূর্ণিমায় করা হবে এই আরতি। কি বুঝলেন? সবই রামের নামে। তৃণমূল কংগ্রেসের নেতারা এখন কনফিউজ, রামের দিকে যাবে না বাবরের দিকে যাবে, কোন দিকে যাবে। আমাদের কোনো কনফিউশন নেই, আমরা তো আগে থেকে রামের দিকে ছিলাম। কিছুদিন আগে আমাদের পাড়ার ওখানে গ্রহরাজ শনি মন্দির উদ্বোধন হয়েছে। তো আর একটি পাড়ায় যেখানে দেখে যান সেখানে হনুমান মন্দির উদ্বোধন হয়েছে। তো মানুষ বাংলায় বিভিন্ন ধর্ম পালন করেন, মন্দির তো যদি হয় তার সঙ্গে অন্য কিছুর তো কোনো তুলনা হতে পারে না। তারা আমন্ত্রণ করেছেন, তো তারা কেন যেতে পারছেন না? কেন মানুষকে বোকা বানাতে চাইছেন? কিসের ভয়? সংখ্যালঘু ভোটের ভয়ে রাম থেকে দূরে থাকছেন? তো রামকে, রামের সঙ্গে যে বৈরী করেছে তাদের ইতিহাস তারা যেন দেখে নেন। পশ্চিমবঙ্গ যে ধর্ম নিরপেক্ষ, তৃণমূল কংগ্রেস যে সব ধর্মকে সম্মান করে, সেটা নতুন করে প্রমাণ করতে হবে না। রামের নামে যা চলছে তা তো মহাভারত, রাজনীতির মহাভারত। ধর্ম আর রাজনীতি হাতে হাত দিয়ে চলছে, যেন মিলে মিশে একাকার। আর সেখানেই জল জল করছেন তিনি, কেষ্টমণ্ডল। কোথায়? বীরভূমে জয়দেব কেঁদুলি মেলায়। মেলার গেটে দলের পোস্টারে কেষ্ট, অনুব্রত মণ্ডল। অথচ এই সেদিন রাজনীতির ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছিলেন কেষ্টমণ্ডল। কোথায় হারিয়ে গিয়েছিলেন? তাহলে হঠাৎ কি হলো বলুন তো? 24-এর লোকসভা আসতেই দলের প্রচারে বীরভূমের স্ট্রং ম্যানের প্রত্যাবর্তন। সবই ওই অঙ্ক কোষে, ভোটের অঙ্ক। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড নয়, ভোটের আগে ফিরলেন বীরভূমের বাঘ। দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ঠিক নিচেই অনুব্রত মণ্ডল জল করছে। তার উপস্থিতি সর্বত্র। তৃণমূল কংগ্রেসের স্টল হোক বা ব্যানার, ফেস্টুন, সব জায়গাতেই রয়েছে অনুব্রত মণ্ডল। থাকবে, কিন্তু জেল থেকে কি বেরোবে? অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, সকল বাঘ এখন বিড়ালে পরিণত হয়ে গেছে। টিয়ারের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, লেজ না নিয়ে মিউ 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 করে বেড়াচ্ছে সব জায়গায়। ওর ফেরার আর কোনো চান্স নেই। যারা ওকে পছন্দ করেন তারা যদি কেউ পোস্টার দিয়ে থাকেন, তাদের ব্যাপার, দিয়েছেন। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, এখনও বীরভূম জেলার সভাধিপতি আছেন। অনুব্রত মণ্ডল মহাশয়ের হাত ধরে আমার রাজনীতির হাতে খড়ি। গত আগস্ট মাসে বলেছিলেন নতুন সভাধিপতি, কিন্তু নতুন বছরে কেন্দুলি মেলায় পোস্টার, ব্যানারে কাজল শেখের উপস্থিতি ধরা পড়ল কি? কাজল শেখ এখন দাপিয়ে বেড়াচ্ছে জেলা, অথচ এই জয়দেবের মেলাতে তৃণমূলের কোনো স্টলে দেখা গেল না তার ছবি। এখন ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, ওখানে কাজল শেখ না আর একটা শেখ, কোন শেখ থাকবে এই নিয়ে এখন ওখানে লড়াই চলছে।
তার বিরুদ্ধে বিজেপি মদতপুষ্ট তদন্তকারী সংস্থা এখনও কোনো কিছু প্রমাণ করতে পারেনি। সুতরাং আয়োজকরা মনে করেছে তাই লাগিয়েছে। তো অনুব্রত মণ্ডল এখন জেলের ভেতরে, জেল থেকে ফিরবে না, পোস্টার লাগিয়ে কি হবে? পোস্টার তো যত ছিঁড়বে থাকবে না থাকবে, কিন্তু জেল থেকে কি বেরোবে? মাথায় রাখার প্রয়োজন, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনও প্রমাণ করে দিয়েছে যে অনুব্রত মণ্ডল প্রত্যক্ষভাবে ময়দানে না থাকলেও মানুষ তৃণমূলের সাথে দুহাত ভরে আশীর্বাদ নিয়ে আছে। আগামী দিনেও তার অন্যথা হবে না। তাহলে বুঝুন, কেষ্টদের দাম আচমকা বেড়ে যায়, আবার কেষ্টরা রাজনীতির ভিড়ে মিশেও যায়, মিলিয়ে যায়। সবটাই ভোটের অঙ্কের ওপর নির্ভর করে। বুঝলেন তো, ভোটটাই শেষ কথা। ভোটই সবচেয়ে বড় বালাই। আর ভোট মানে কি? জনসংযোগ। যে মুখের সঙ্গে জনসংযোগ সবচেয়ে বেশি সম্ভব, সেই মুখকে দরকার হলে কবর থেকে তুলে এনে রাজনীতির সামনে দাঁড় করিয়ে দেবে। এটাই তো ভোটের অঙ্ক। যেমন দেখতে পাচ্ছেন, সামনে সাজিয়ে রেখেছি। কেঁদুলির মেলায় আচমকা জেগে উঠেছেন কেষ্টমণ্ডল। জয়দেবের কেঁদুলি মেলায় পুণ্যস্নানের ফাঁকেও সেই জনসংযোগ হচ্ছে। শুধু কেষ্টই নয়, ব্যানারে কেষ্টমণ্ডলের ছবি তো জনসংযোগের জন্যই। আর বাকিরা, তারা পিছিয়ে যাবে। বিজেপি, কংগ্রেস, এমনকি সিপিএম এর পতাকাতেও 6 লাভ কেঁদুলি মেলা। একটা ধর্মীয় মেলা। জয়দেবের কেঁদুলি মেলা তো আজকের নয়, হঠাৎ গজিয়ে ওঠা নয়, এর ইতিহাস দীর্ঘ। সেখানে সব রাজনৈতিক দলের পতাকা পতপত করে উঠছে। দেখেছেন ছবি আগে? বাংলায় এটাই চলছে। বীরভূমের রাজনীতির আঁচ থেকে বাদ গেল না কবি জয়দেবের পবিত্র ধাম জয়দেব। এই জয়দেব মেলাতে এবছর দেখা যাচ্ছে ডান বাম সমস্ত রাজনৈতিক দলের ব্যানার ফেস্টুনে 6 লাভ। তাদের দলীয় পতাকা মেলার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লোকসভা নির্বাচন দিন কয়েকের মধ্যেই, আর লোকসভা নির্বাচনের আগে এই প্রচার ছাড়তে নারাজ কোনো রাজনৈতিক দল। 22 জানুয়ারি খুব বেশি দূরে নয়, রাম মন্দিরের উদ্বোধন। রাজনীতিতে এখন অনেক বেশি প্রাধান্য পাচ্ছে ধর্ম, তাই নয় কি? মনে করি ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস, আর ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী মানুষ ধর্মাচরণ করবে, তা কখনোই সমাজের উপর আর বিভিন্ন স্তরের মানুষের উপর চাপিয়ে দিতে পারে না। আমরা রাম মন্দির পেতে চলেছি আগামী 22 তারিখ। এটা আমাদের হিন্দু সমাজের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমি বললাম, ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে। ধর্মে মেতেছে রাজনীতি, আর বাস্তবের মাটিতে কি হচ্ছে বলুন তো? ভাঙড়ের দিকে তাকান। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। বার্তাটা অনেক আগে রটেছে। রোজ রোজ বলছেন শওকত মোল্লা। নিশানায় কে? শওকত মোল্লা, নিশানায় নওশাদ সিদ্দিকী। এক ভাষণেই গরমা গরম রাজনীতি, আর রাজনীতির সেই বাণী ছড়িয়ে পড়তে দেরি হবে কেন? হয়নি। কিন্তু এবার আর বিরোধী রাজনীতিকে নয়, শওকত মোল্লার কড়া বার্তা তার নিজের দলকেই। লোকসভা নির্বাচনে যে সমস্ত অঞ্চল ভালো রেজাল্ট না করতে পারবে, সেই অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ, আর 2-4টা বুথে যদি খারাপ রেজাল্ট হয়, সেই বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে। এই প্রত্যেকটা পঞ্চায়েতে 3 জন করে পলিটিক্যাল লিডার যুক্ত হবে। তারা টোটাল পঞ্চায়েতটাকে অবজারভেশন করবে, কোথাও কোনো দুর্নীতি, কোনো খারাপ কাজ হচ্ছে কিনা। যদি তদন্তে উঠে আসে কোনো দুর্নীতি, 24 ঘন্টার মধ্যে সেই নেতাকে, সেই পঞ্চায়েত প্রধানকে পার্টি থেকে তাড়িয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করা হবে। বার্তাটা পড়তে পারলেন কি? ওই যে প্রথমেই বললাম, নেতারা বলবেন আর তারপরেই গ্রামে গ্রামে সেই বার্তা রটে যাবে। তারপর রাজনীতির পাতে এলো হুঁশিয়ারি, আর সেই বার্তা আগের দিন দিয়েছিলেন শওকত। কাদের? দেখুন, রোজ রোজ গরমা গরম। এটা যেন মাথায় থাকে, ওদের বাঁচাতে কেউ পারবে না। এটুকু বাঁচাতে পারে এই নয়, মুদ্রার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো। এটা আমি দায়িত্ব নিয়ে আগে বলে যাচ্ছি।
জিনা হারাম করে দেওয়া মানে কি বলতে চাইছেন উনি? উনি কি ধমকি চুমকি দিচ্ছেন, আইন হাতে তুলে নিতে চাইছেন? পুলিশ ওনার বিরুদ্ধে কি সুমোটো করে ক্যালকাটা পুলিশ, সেটাও আমরা দেখার অপেক্ষা আছে। তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে, রক্ত ঝরবে, কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে 1 ইঞ্চি কম্প্রোমাইজ করব না। শওকতের নিশানায় বিরোধীরা, আর এবার নজর নিজের ঘরেই। সেই অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ, আর 2-4টা বুথে যদি খারাপ রেজাল্ট হয়, সেই বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, মমতা ব্যানার্জি যাকে বলেছে তুই বোমবাদিস, তার কাছ থেকে আপনি ন্যায়সঙ্গত আইনসঙ্গত তিনি কথা বলবেন সবটাই, এটা আশা করে আমাদের বৃথা হবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন, তখন তিনি তৃণমূলের নেতা, যে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারলে 5 কোটি করে টাকা দেব, ভোটের রেজাল্ট ভালো করতে না পারলে ব্যবস্থা নেব। সেই সুরেই শওকত মোল্লা বলছেন 2.5 বছর আগের প্রধান উপপ্রধানদের সরানো যায় না, এটা আইন। শওকত মোল্লায় 8 পাস কিনা সন্দেহ আছে, সার্টিফিকেট থাকলে ওটা জালি সার্টিফিকেট থাকবে, সে এইসব কথা বলবে না তো কি হবে? তৃণমূল কংগ্রেসের নেতা মানে তো ওরকম। এই বিজেপির একটা মূর্খ আছে যার নাম হচ্ছে ওই সুকান্ত, যদি সে কাজ না করতে পারে, যদি সে দুর্নীতিগ্রস্ত হয়, দল তাকে নির্দেশ দেয়, যখন সে রিজাইন দেবে তখন তাকে 2.5 বছর সময় লাগে না, আর 5 বছর সময় লাগে না। কাজ করুন নয় সরে পড়ুন, বার্তাটা স্পষ্ট। কিন্তু কেন? শওকতের ওপর গুরু দায়িত্ব, তাই কি তিনিও চাপ বাড়াচ্ছেন নিচুতলায়? দক্ষিণে শওকত, উত্তরে শাহজাহান, এরাই কি দলের সম্পদ? শাহজাহান কোথায় তা নিয়ে কোর্ট পর্যন্ত কি বলছে এসব পরে দেখাবো। তবে এখন দুর্নীতির কথায় আসি, কারণ এই সমস্ত নেতাদের গায়ে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে দুর্নীতি বা অন্য কোনো অসামাজিক কাজের কালি লেগে রয়েছে, অভিযোগ তেমনই। সেই জন্যই তো বারবার কেন্দ্রীয় এজেন্সির দৌড়োদৌড়ি, কখনো শাহজাহানের ডেরায়, কখনো শঙ্করের ডেরায়। শঙ্কর কবজা করতে পেরেছে ইডি, কিন্তু তার সূত্রেই আরও অন্তত 4 জায়গায় আজ ছুটে বেড়ালো ইডি। সপ্তাহের প্রথম কাজের দিন আবার দেখা গেল ইডিকে। শঙ্কর আঢ্য অ্যান্ড কোম্পানি, তাঁদের দুর্নীতির তল খুঁজতে। রেশন দুর্নীতির তদন্তে ফের ইডির জোরদার অভিযান, 5 জায়গায় একসঙ্গে হানা। একদিকে যেমন ধৃত তৃণমূল নেতার অফিসে অভিযান, তেমনি সল্টলেকের সেক্টর 5-এ তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে হানা। এছাড়াও কলিন স্ট্রিটে ত্রিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেডের অফিসে হানা। 11A চৌরঙ্গি লেন, এই ঠিকানায় এসআর আঢ্য ফিনান্স প্রাইভেট লিমিটেডেও কেন্দ্রীয় বাহিনীর অভিযান। সেক্টর 5-এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মে সকাল থেকে জোরদার তল্লাশি হয়েছে। তবুও এই সংস্থা শুধু সিএ ফার্ম নয়, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, ট্যাক্স অ্যাডভাইজার এবং কোম্পানি তৈরি করতেও পরামর্শ দেয়। অন্যতম মালিক সুনীল ভার্মা এবং অরবিন্দ সিং। ভারতের বিভিন্ন শহরে সংস্থার শাখা আছে। এ রাজ্যেও শাখা অফিস খড়গপুর, জঙ্গিপুরে। তবে মাথায় কলকাতা। ইডি আধিকারিকরা মনে করছেন যে বিপুল অঙ্কের টাকা ফরেক্সে কনভার্ট করে, ফরেন কারেন্সিতে কনভার্ট করে বিদেশে পাঠানো হয়েছে, সেই সংক্রান্ত খুঁটিনাটি হিসেব কিন্তু এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম থেকেই পাওয়া সম্ভব। এবং সেটা কী পথে, কার কাছে গেছে, এবং সবথেকে বড় প্রশ্ন, এই যে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে, যেটার মধ্যে প্রায় 10,000 কোটি টাকা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতির টাকা, সেই টাকা বিদেশে পাঠানোর পর সেটা কি করা হয়েছে? সেখানেও কি কোনো কোম্পানি তৈরি করা হয়েছে? সেখানে কি কোনো স্থাবর বা অন্য কোনো সম্পত্তি কেনা হয়েছে? মার্কুস স্ট্রিটে যে ফ্ল্যাটে ইডির অভিযান, সেখানে 5 বছর আগেও নাকি থাকতেন শঙ্কর আঢ্য। জানা গিয়েছে সস্ত্রীক ডাকু শঙ্করের ঠিকানা এটাই ছিল। এলাকায় তার বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে নামডাকও আছে। প্রভাবশালীরাই বলছেন সে কথা। বনগাঁর দাপুটে শাসক নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করার পর তাকে আদালতে পেশের সময় বিস্ফোরক দাবি করেছিল ইডি। 1-2 কোটি বা নিদেনপক্ষে 1000 কোটি নয়, অন্তত 20,000 কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন নাকি শঙ্কর আঢ্য। অভিযোগ তাই। এর মধ্যে কম করে 10,000 কোটি শুধু রেশন দুর্নীতিরই দাবি ইডির। আর সেই তথ্য তালাশেই তল্লাশি অভিযান। তেড়ে ফুড়ে ময়দানে এরপর নামবে না বিরোধীরা। দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। রেশনের চাল গমে যারা দুর্নীতি করে,
তারা কতটা নিম্ন মানসিকতার, নিম্ন রুচির, এর বাইরে তো বলার কিছু নেই, মানুষ জানে। 5টা জায়গায় রেড করছে যে কোম্পানিগুলো টাকাটা বাইরে পাঠিয়ে দিত, মানে ব্ল্যাক মানি হোয়াইট হয়ে বিদেশ চলে যেত, এবং যে অ্যামাউন্ট বলছে 20,000 crores, নানানভাবে সবই বিদেশে গেছে তা না, নানানভাবে এগুলো কনভার্টেড হয়েছে। তো মারাত্মক ব্যাপার। মুখ্যমন্ত্রীর ভাষণ নেই। মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী না, স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় বলতে হয়। এক্ষেত্রেও বাকযুদ্ধে নেমেছে তৃণমূল। যদি কোথাও কোনো তদন্তের কাজে এজেন্সি গিয়ে থাকে, তারা সেই ব্যাপারে দল মন্তব্য করবে না, কিন্তু এই অনির্দিষ্টকালীন গল্প না চালিয়ে তাদের তদন্তটি ঠিক কী অবস্থায় এবং সত্যি আদৌ সে গল্পে কোনো সারবত্তা আছে কিনা সেটা যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে প্রমাণ করা দরকার।